রাজ্য সরকার কিছু যেন লুকোতে চাইছে। আপনি বুঝতেই পারছেন রাজ্য সরকারের লাইভ টেলিকাস্টে তো ভয় কেন। পরিষ্কারভাবে মিস্টার সিবাল কোর্টে কনফেস করলেন যে তারা এই চালানটা হাইকোর্টে দেননি। 15 লক্ষ টাকা নিয়ে পাশ করানোর একটা সামনে একটি তথ্য এসছে সিবিআই, যে এই মৃতার কাছ থেকে তাকে পাশ করানোর জন্য 15 লক্ষ টাকা দাবি করা হয়েছিল কোনো একটি চক্র। এই অপরাধের ব্যাপারে এই মৃতার যে পরিবার, তার বাবার কথা বলেছেন তিনি, যে প্রথম থেকেই যে যেটা তারা বলছিলেন সেটা যথেষ্ট যুক্তিযুক্ত। নমস্কার, এই খোলা আড্ডা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে সারা দেশের মানুষের নজর কিন্তু ছিল সুপ্রিম কোর্টের দিকে। আপনারা জানেন, তিলোত্তমা হত্যা মামলা শতপ্রণোদিত হয়ে গ্রহণ করার পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজকে এই মামলার তৃতীয় শুনানি ছিল। গতদিন এই মামলার শুনানিতে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছিল তাতে কার্যত তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। আজকে কি স্ট্যাটাস রিপোর্ট পেশ করলো সিবিআই? এবং আরও একটি জিনিস, সেটি হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তাদের আগের আইনজীবীকে বদলে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংকে নিয়োগ করা হয়েছিল। এই ইন্দিরা জয়সিং কিন্তু আজকে এসে সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে পুরো মামলাটিকে একটা নাটকীয় রূপ দিতে পেরেছেন। এবং আগের দিন রাজ্য সরকারের কৌশলী কপিল সিব্বল যেভাবে একা প্রায় দাপটের সঙ্গে সওয়াল করে গেছিলেন, আজকে কিন্তু লড়াই হয়েছে একেবারে শেয়ানে শেয়ানে। এই সমস্ত বিষয়টি আজকে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরব একেবারে বিশ্লেষণ সহ, এবং সেই জন্যে আমাদের সঙ্গে রয়েছেন অতিথি হিসেবে আইনজীবী এবং সমাজকর্মী বিশ্বজিৎ মুখোপাধ্যায়। বিশ্বজিৎ, আপনাকে সমস্ত দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমেই আমরা যে জিনিসটা জানতে চাইব, যে আজকে এই যে শুনানি হলো তার এক কথায় তার নির্যাস কি? দেখুন, এই তিনটে যে শুনানি হলো সুপ্রিম কোর্টে, তা যদি মনে করেন সমস্ত যে নির্যাস, তার পুরো নির্যাসটি হচ্ছে রাজ্য সরকার কিছু যেন লুকোতে চাইছে। আপনি দেখুন, হিয়ারিংটা আরম্ভ হবার আগেই একটা বিতর্ক তৈরি হলো, এটাকে লাইভ টেলিকাস্ট করা হবে কি হবে না। আপনি বুঝতেই পারছেন রাজ্য সরকারের লাইভ টেলিকাস্টে তো ভয় কেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে যেমন আলোচনা, সেটাও লাইভ টেলিকাস্ট নিয়ে আপত্তি। এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও দেখা গেল, সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিল এটা সমস্ত মানুষের বিষয়বস্তু এবং এটা জনস্বার্থ একটি মামলা এবং এর লাইভ শুনানি হবে। অর্থাৎ এখান থেকে একদম পরিষ্কার হয়ে গেল যে রাজ্য সরকার যে কোনো ভাবেই হোক যেন একটি স্বচ্ছতার অভাব আমরা দেখতে পাচ্ছি। তারপরে আপনি যদি দ্বিতীয় পর্যায়ে যদি আসেন, আজও কিন্তু সেই ব্যাপারটা হাইকোর্টে এলো, সুপ্রিম কোর্টে এলো, যে ফুটেজ কোথায় গেল। অর্থাৎ মাত্র 27 মিনিটের ফুটেজ দেয়া হয়েছে, সিবিআই বারবার বলছে। কিন্তু এখনো রাজ্য সরকারের মিস্টার সিবাল তিনি প্রমাণ করতে পারলেন না প্রায় যে তারা সমস্ত ফুটেজটা দিয়েছে, এবং ফুটেজ দিতেও আপত্তি করতে। অর্থাৎ দেখুন, এখানেও একটা অস্বচ্ছতার ব্যাপার থেকে গেল। তৃতীয়তে আমি এবার আসি, যে গতদিন তারা বলেছিলেন যে এই বডি যাবার জন্য যে চালানটা তৈরি হয়, যেটা স্ট্যাটিউটারি একটা নর্মস, সেই চালানটা তারা হাইকোর্টে জমা করেছে। আজকে দেখুন, পরিষ্কারভাবে মিস্টার সিবাল কোর্টে কনফেস করলেন যে তারা এই চালানটা হাইকোর্টে দেননি। তারা তার জন্য একটা এফিডেভিট ফাইল করেছেন, করে তারা বলছেন চালানটা অন্য কোথাও। অর্থাৎ আগের দিন যা বলেছিলেন সেটা সঠিক নয়। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, মিস্টার সিবাল তো রাজ্য সরকারের যারা আধিকারিক, তারা যা বলছেন সেই ভিত্তিতে দিচ্ছেন। তাহলে রাজ্য সরকারের হয়ে মিস্টার সিবালকে এই তথ্য কে দিয়েছিল? পুলিশ দিয়েছিল। তাহলে পুলিশের দায়বদ্ধতাটা, এই ধরনের একটা সিরিয়াস মামলা, সেই মামলাতেও আপনি দেখুন যে চালানটা দেওয়ার ব্যাপারেও পুলিশের বিষয়বস্তুটা নেই। অর্থাৎ আজকে যদি দেখেন, অস্বচ্ছতা যে বারবার প্রমাণিত হচ্ছে, যে সুপ্রিম কোর্টে প্রমাণিত হচ্ছে যে এই ব্যাপারটা স্বচ্ছ ছিল না,
একটা অস্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজ্য সরকার ক্রমাগত সুপ্রিম কোর্টে যাচ্ছেন। এবং ভার্চুয়ালি আমি দেখছি রাজ্য সরকারের উচিত ছিল, হ্যাঁ আমরা চাই খোলা মনে যার অন্যায় করেছে তার বিচার হোক, কিন্তু ঠিক। সেটা না হয়ে দেখা যাচ্ছে তারা ক্রমাগত তারা যা করেছেন সঠিক করেছে এটা বলার চেষ্টা করেছেন। এবং তারা একবারও বললেন না, বলেই দিতে পারতেন এফআইআরটা যা হয়েছে ঠিক সময় হয়নি, এটা ভুল স্বীকার করতে পারতেন। ভুল স্বীকারের মধ্যে অপরাধ নেই, কিন্তু অপরাধ লুকিয়ে যাওয়ার মধ্যে অপরাধ আছে। এই অস্বচ্ছতা ব্যাপারটা এই অস্বচ্ছতার যখন প্রশ্ন তুললেন, আর একটা খুব বড় অস্বচ্ছতার প্রশ্ন আজকে এসছে, আপনি সেটাকেও ব্যাখ্যা করবেন নিশ্চয়ই। সেটা হচ্ছে আগের দিন কপিল সিব্বল রাজ্য সরকারের হয়ে একটি তথ্য পেশ করেছিলেন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের, যে কতজন তার বলি হচ্ছে। তিনি বলেছিলেন যে রাজ্য সরকারের তথ্য অনুযায়ী যে 23 জনের বলি হয়েছে। আজকে এই বিষয়টাকে কিন্তু সিনিয়র ডাক্তারদের যিনি কৌশলী, তিনি এটাকে কিন্তু তার প্রতিবাদ করেন এবং এটা অসত্য বলে দাবি করেন। আপনি এই বিষয়টা যদি এটা আপনি আগের দিনও বলেছিলেন। আমি শুধু আগের দিনই তো বলেছি, হ্যাঁ, যেভাবে তথ্য পরিবেশনটা করা হচ্ছে সেটা সঠিক নয়। মিস্টার সিবাল যেটা বোঝেন না ভাবার কোনো কারণ নেই তো। এবং রাজ্য সরকার বোঝে, তারা কি করলো হঠাৎ করে দেখিয়ে দিল ওই সময় এতজন লোক মারা গেছে, কিন্তু ওই এই হার্জিকারে আগের মাসে কত মারা গেছে, তার আগের মাসে কত মারা গেছে, গত বছর কত মারা গিয়েছিল, স্বাভাবিকভাবে বিভিন্ন মেডিকেল কলেজে কত মারা যায়, সেই তথ্যটা কিন্তু কোনো কিন্তু দিল না। না দিয়ে অ্যাব্রাপ্টলি জুনিয়র ডাক্তারের ওপর আমি বলবো যে এটা প্রতিহিংসামূলক একটা চার্জ আনা হলো, যে যে জুনিয়র ডাক্তারদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা কোলাপস হয়ে যাচ্ছে। কিন্তু আজকে যখন এটাকে কন্ট্রাডিক্ট করলো, এটা গতদিনই কন্ট্রাডিক্ট করা উচিত ছিল, আজকে যখন মাননীয় অ্যাডভোকেট যখন এটা কন্ট্রাডিক্ট করলেন, তখন মিস্টার সিবাল চুপ, কোনো উত্তর দিচ্ছেন না। তার মানে এটাও বোঝা যাচ্ছে তিনি যেটা বললেন প্রমাণ, তিনি যেটা বললেন সেটা বললেন এটা মিডিয়া রিপোর্টের ভিত্তিতে করা হয়েছিল। এটা তো হ্যাঁ, এবং মিডিয়া যাই রিপোর্ট দিক, মিডিয়া রিপোর্টের উপর তো কোর্ট কেস হবে না আমাদের অ্যাফিডেভিটের মধ্য দিয়ে, কারণ স্টেট গভর্নমেন্ট মিডিয়া রিপোর্টের উপর বেস করে ইনফরমেশন দিচ্ছেন, ওয়ার স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব যে ইনফরমেশন তার পোর্টাল আছে, সেই পোর্টালের ইনফরমেশন তাকে কন্ট্রাডিক্ট করছে। ফলে আমরা বলেছি ইনফরমেশন সঠিক হওয়ার দরকার ছিল যখন স্টেটের কাছ থেকে, আগের বারে আমরা ওটার কপিটাও পাইনি, আমরা সেগুলো চেয়েছি। তাই তো কোর্ট কেসটা হবে রাজ্য সরকার যে তথ্য দিচ্ছে, এবং এটা প্রত্যেকটা হসপিটালে পরিষ্কারভাবে রিপোর্ট থাকে যে কোন হসপিটালে কত লোক মারা যাচ্ছে, কত লোক সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, সেই পরিসংখ্যানটা রাখলেন না। কিন্তু উল্টে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনটাকে কালিমালিপ্ত করতে তারা কিন্তু এইভাবে বিষয়বস্তুটাকে উত্থাপন করলেন। তাহলে দেখে এলো, ওখানে প্রথমটাই আপনি বলেছি যে মার্ডারটা হয়েছে তার তথ্য প্রমাণ লোপাট, জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সংক্রান্ত যে তথ্য প্রমাণ সেটাও তার মধ্যে অস্বচ্ছতা, মানে ছত্রে ছত্রে রাজ্য সরকারের অস্বচ্ছতা প্রমাণিত হচ্ছে। এবং আর একটা জিনিস দেখুন, সিবিআই এর একটা রিপোর্ট আজকে কিন্তু সুপ্রিম কোর্ট প্রথমেই যেটা বললেন সিবিআই রিপোর্ট দেখে, যে তারা কিন্তু অত্যন্ত চিন্তিত। সুপ্রিম কোর্টে যে সিবিআই রিপোর্ট পড়েছে তারা অত্যন্ত চিন্তিত। তারা ঠিকই যে তদন্তের স্বার্থে তার রিপোর্টটা সামনে আনলেন না, যাতে অভিযোগকারীরা হয়ে যেতে পারে। এবং আগের দিনও সুব্রতবাবু আপনাকে আমি বলেছিলাম, যেগুলো একদম প্যালপেবলি আমরা দেখতে পাচ্ছি, যে যারা যারা অপরাধ ঢাকার চেষ্টা করছেন, বেআইনি ভাবে এই সমস্ত চালানগুলো এদিক সেদিক করেছেন, ফুটেজ দিচ্ছেন না, মার্ডার হয়ে যাবার পরে তারা কে প্রথম মার্ডারটা দেখলো সেটা এখনো প্রকাশিত হলো না, শ্মশানে যে লোকটি পোড়ালো সে সেখানে মৃত্যুর সময় লিখলো 12:55। এই যে ব্যাপারগুলো আমি বারবারই বলছি, যে অন্তত আমার মনে হয়েছে তদন্তের ক্ষেত্রে যে কিছু কিছু লোককে যারা একেবারে প্যালপেবলি বোঝা যাচ্ছে তদন্তে তারা লোপাট করার চেষ্টা করেছিল, তাদের কাস্টাডিতে নেওয়া উচিত। হয়তো নেবে, এবং নেয়নি, তারপরে এই এখন দুজনকে মাত্র কাস্টাডিতে নিল। বিশ্বজিৎ দা, আজকে কিন্তু চিফ জাস্টিস একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, যেটা আমার কাছে খুব মনে হয়েছে যে এটা আপনি ব্যাখ্যা দিতে পারেন একটু। ইনি বলেছেন যে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে সেটা অত্যন্ত গুরুতর এবং খুব ডিস্টার্বিং।
খুব ডিস্টার্বিং যে যে স্ট্যাটাস রিপোর্টটা তিনি সামনে আনেননি তদন্তের স্বার্থে, কিন্তু এখন এই ডিস্টার্বিংটা কোর্ট বলছে কেন? কারণ এটা একটা সাধারণ রাস্তায় দাঁড়িয়ে খুন কিংবা মার্ডার নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক মার্ডার যার পেছনে স্পেসিফিক ইন্টেনশন রয়েছে। জায়গাটা বুঝুন, একজন মহিলা ডিউটি করছেন, সুরক্ষিত থাকা উচিত, সেই সুরক্ষিত জায়গাতে সেই মহিলাকে ওপর অত্যাচার হলো, তাকে হত্যা করা হলো, তাহলে বোঝা যাচ্ছে। এবং সেই যে সমস্ত নাম উঠে আসছে, চিফ জাস্টিস মনে করছেন এটা খুব ডিস্টার্বিং এই কারণে, কারণ এমন কিছু নাম নিশ্চয়ই করে উঠে আসছে যে নামগুলো যারা অত্যন্ত বড় মাপের লোক, অন্তত স্বাস্থ্য দপ্তর হোক, পুলিশ দপ্তরে হোক, যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, যারা অত্যন্ত উচ্চ স্তরে রয়েছেন। একটা ভাবুন না, একটা আইসি কে গ্রেপ্তার করা হলো, আইসি কি এই কাজটার জন্য পুরোটা দায়ী? তা নয়, যে কতক্ষণ সঠিক আইসি না, তা আইসির উপরে তার অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন, তার ডিভিশনাল কমিশনার, তার ওখানে একজন ডেপুটি কমিশনার রয়েছেন, তারপরে তার উপর অ্যাডিশনাল কমিশনার রয়েছেন, কমিশনার রয়েছে, এবং কমিশনার এই ব্যাপারটা তার নলেজে এসে গেছে। তারপরে যারা আমাদের যে জুনিয়র ডাক্তার খুব সঠিকভাবেই বলেছেন, স্বরাষ্ট্র সচিব কি করছিলেন, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য হোম সেক্রেটারি? হোম সেক্রেটারি সেখানে এত বড় ঘটনা কলকাতার বুকে ঘটছে, সমস্ত ভারতবর্ষ তোলপাড় হচ্ছে, বিদেশে তোলপাড় হচ্ছে, আপনি দেখুন এই সমস্ত ইস্যুটার মধ্যে হোম সেক্রেটারির কোনো ভূমিকাই নেই। কালকের মিটিং এ তাকে খালি আমরা পাশে দাঁড়িয়ে দেখলাম কালকের মিটিং এ। হ্যাঁ, কালকে পাশে দাঁড়িয়ে থাকলেন, ওই পার্টিসিপেট করলেন, কিন্তু যখন ঘটনা ঘটেছিল তখন উনি কোথায় ছিলেন? স্বাস্থ্য সচিব। আজকে দেখলাম সুপ্রিম কোর্টের স্বাস্থ্য সচিব গেছেন। তা যখন ঘটনা ঘটছিল, এতদিন ধরে ধারাবাহিক কারাপশন হচ্ছিল, খালি এই স্বাস্থ্য সচিব না, আগে যারা স্বাস্থ্য সচিব ছিলেন তারাও বা কি করেছেন? এই কেবলমাত্র খুন নয় তো, খুনের পেছনে আরো অনেক দুর্নীতি লুকিয়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক, যার জন্য এইটা বিশ্বজিৎ, এই যে দুর্নীতি লুকিয়ে থাকার কথাটা বললেন, এখান থেকে আমি একটা আজকে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং এর যে সওয়াল ছিল, সেটা তো ছত্রে ছত্রে আজকে কপিল সিব্বালকে অস্বস্তির মধ্যে ফেলেছে, যার জন্য আমি প্রথমেই বললাম যে একটা শেয়ানে প্রায় লড়াই হয়েছে। তাতে একটা কথা উনি জুড়ে দিয়েছেন, যেটা যে এই দুর্নীতির যে তদন্ত সিবিআই করছে, যেটাতে সন্দীপ ঘোষ অলরেডি গ্রেপ্তার হয়ে আছে, তারও স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে দেওয়া হোক, এবং সেটা উনি ভালোই বলেছেন। কারণ অলরেডি তো যখন সিবিআই কে হাইকোর্ট বলেছিল দুর্নীতি তদন্ত করতে হবে, তখন তো যিনি প্রাক্তন যে প্রিন্সিপাল আরজি করে, সে তো সুপ্রিম কোর্ট গিয়েছিল। সুপ্রিম কোর্ট তো পরিষ্কারভাবে সে ব্যাপারটা বাতিল করে দিয়েছে। এখন সুপ্রিম কোর্টে এই তদন্ত রিপোর্টে যদি রিপোর্ট সিবিআই কে সুপ্রিম কোর্ট দিতে বলে, আশ্চর্য হবার কিছু নেই। কারণ সুপ্রিম কোর্ট, হাইকোর্টও মনে করছে এই মার্ডারটার সঙ্গে এই দুর্নীতির একটা লিঙ্ক আপ আছে। এটা একটা আইসোলেটেড একটা সাইকিয়াট্রিক একটা লোক কিংবা একটা খারাপ লোকের কার্য নয়, এর পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। যে বৃহত্তর ষড়যন্ত্রের এবং আপনি যদি দেখেন সমস্ত জায়গাতেই পশ্চিমবঙ্গে যতগুলো ক্রাইম হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই সে আপনার সবসময় দেখবেন একটা বৃহত্তর যারা স্তরে রয়েছে তাদের একটা রয়েছে, বৃহত্তর ক্রাইম রয়েছে। আর একটা শুরু দেবো, ভেরি ইন্টারেস্টিং, আপনি যদি দেখেন পর্যালোচনা করেন, এই জুনিয়র ডাক্তারদের রেশিওটা নিয়ে যখন বলা হচ্ছিল যে তাদের জন্য এত রুগী মারা টারা গেছে, তারা যদি কাজ না করে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে, এটা যখন সওয়াল করছেন জুনিয়র ডাক্তারদের লার্নেড অ্যাডভোকেট, তখন আমার মনে হচ্ছিল যেটাও বলা দরকার বোধহয়, যে লাস্ট 10 বছরে পশ্চিমবঙ্গের মুখে কোনো শিক্ষক রিক্রুটমেন্ট হয়নি। তাহলে ভেবে দেখুন তো শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কি। সেই ব্যাপারটা রাজ্য সরকারের কিছু মনে করছেন না, তারা মাত্র 3000 কিছু সামান্য লোক, এটা বোধহয় সব দপ্তরেই হয়েছে, দমকল দপ্তরেও একই রকম প্রযোজ্য, পুলিশ দপ্তরে। তারপরে আপনি আসি এই ইস্যুটাকে ধরেই আজকে প্রশ্ন তুলে দিয়েছেন জুনিয়র ডাক্তারদের এর পক্ষ থেকে, যে হসপিটালটা গার্ড দিচ্ছে কারা, তারা কারা। তথ্য উঠে এসেছে। আপনি জাস্ট মনে করুন নির্বাচন কমিশনে কি বলেছিল,
সিভিক ভলেন্টিয়ারদের কোনো ডিউটি দেওয়া যাবে না নির্বাচনে। যে ক্যাজুয়াল অ্যাপয়েন্টমেন্ট, ওই যে রাত্রি সাথীতে কারা কাজ করবেন বলছে এত সংখ্যক ব্যক্তিকে তারা ট্রেনিং দেবেন 7 দিনে, দে ওন্ট বি দ্য পুলিশ পার্সোনাল, তাহলে কাদের হাতে সিকিউরিটি ছাড়া হবে? এবং যেটা মহামান্য প্রধান বিচারপতি আজকে কনসার্ন প্রকাশ করেছেন যে কারা মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরস কারা, তারা হচ্ছেন একদম একটা ভালনারেবল সেকশন, 18 থেকে 23, 24, 25 বছরের ছেলে মেয়েরা, তাদের সিকিউরিটি যদি এইরকম প্রশ্নের সামনে পড়ে যায় তাহলে কিন্তু এই কনফিডেন্স বিল্ডিং মেজার কখনো চলতে পারে না। যার জন্য, এবং সেটাও এই কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে চালানো, যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশেরও বেশিরভাগ জায়গায় কাজ হয়, ডিসপাইট অফ হাইকোর্টস অর্ডার নট টু রিক্রুট দি সিভিক ভলেন্টিয়ার্স, নট টু ইউজ সিভিক ভলেন্টিয়ার্স ফর দি ল অ্যান্ড অর্ডার ডিউটি, কিন্তু আজকেও তো সেই একইভাবে সিকিউরিটি মেজার্সটা ল অ্যান্ড অর্ডার ডিউটির মধ্যে পড়বে না হাসপাতালে। আজকে কিন্তু সুপ্রিম কোর্ট সেটাতেই কিন্তু সিলমোহর দিল যে সিভিক ভলেন্টিয়ার দিয়ে হয় না, এবং রাজ্য সরকার এমন একটা জায়গায় গেছে, এখানে হয়তো দেখা যায়, আমি শুনছি যা স্ট্যাটিস্টিক্সে 85 থেকে 86 হাজার পুলিশ কর্মী আছেন, আর সেখানে সিভিক ভলেন্টিয়ার 1 লক্ষের ওপর। সমস্ত জায়গায় সিভিক ভলেন্টিয়ার, কোনো থানায় কোনো মানে নেই, রিক্রুটমেন্ট নেই, কোনো পুলিশ নেই, যাদের কোনো ট্রেনিং নেই। এবং যাদের আদালত খুব discipline বিস্ময় নেই। প্রকাশ করেছে আজকে, যে যখন শুনেছেন যে এই চুক্তিভিত্তিক বেসরকারি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের 7 দিনের প্রশিক্ষণ এইগুলো দিয়ে, হচ্ছে 7 দিনের প্রশিক্ষণ দিয়ে তাদের এটা খুব এবং এটা যেমন আজকে সুপ্রিম কোর্টে বলছে, কয়েকদিন আগে হাইকোর্টও বলেছে যে সমস্ত পশ্চিমবাংলায়, ভারতবর্ষে কোনো স্টেটে নেই এইরকম সমস্ত চুক্তিভিত্তিক কর্মী। সমস্ত, এই হেলথ ডিপার্টমেন্ট বলুন, শ্রম দপ্তর বলুন, যে দপ্তরে যান আপনি। এবং মাঝখানে তো শুনলাম নাকি সিভিক ভলেন্টিয়ারদের বলেছে তারা পড়াতে ওড়াতেও যাবে, প্রাইমারি স্কুলে পড়া বেটার হবে তারা, হ্যাঁ, এই সমস্ত নাকি আলোচনা হচ্ছে, বলা টলা হচ্ছে। তো যে সিভিক ভলেন্টিয়ার, যে তাদের সিভিক দেখুন, তাদের কোনো সিভিক ভলেন্টিয়ার নেই, তাদের এডুকেশন কোয়ালিফিকেশন কেউ জানে না, তাদের কোনো পুলিশ ভেরিফিকেশন নেই, তারা কি করে বেড়ায় কেউ জানে না। সুতরাং তাদের দিয়ে আজকে একটা রাজ্য প্রশাসন চলছে, অর্থাৎ আজকের আমাদের রাজ্য প্রশাসন নির্ভরশীল সিভিক ভলেন্টিয়ারদের উপর। এবং এই যে সুতরাং আজকে সুপ্রিম এই মামলায় যে সিভিক ভলেন্টিয়ারকে অভিযুক্ত বলে কলকাতা পুলিশে গ্রেপ্তার করেছিল, তার অতীত ঘেটে দেখা গেল যে সে ভয়ঙ্কর একটা অপরাধ মনস্ক মানুষ, তাকে সিভিক ভলেন্টিয়ার কি করে তাকে কি করে নিয়োগ করা হলো? যখন সরকারি চাকরি হয় তখন খুব মেটাকুলাসলি পুলিশ ভেরিফিকেশন হয়, ঠিক, পুলিশ ভেরিফিকেশন হয়, এবং যারা আরো একটু উঁচু পদে যান তাদের পুলিশ ভেরিফিকেশনটা আরো স্ট্রিক্টলি করা হয়। একটা দুটো দপ্তর পুলিশ ভেরিফিকেশন না, তার স্পেশাল ব্রাঞ্চ থেকে করানো হয়, পুলিশের আইবি থেকে করানো হয়। সিভিক ভলেন্টিয়ার মনে করছেন এসপি কিংবা থানার ওসি মনে করছেন পাড়া থেকে লোক তুলে নিয়ে এসে কার রেকমেন্ডেশনে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হয় বলুন? আমরা যদি আবার আজকের মামলাতে ফিরি, সেটা হচ্ছে যে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে, যেটা দেখে বিচারপতিরা যেটাতে বলেছেন যে সত্য উদ্ঘাটনের জন্য সিবিআইয়ের আরও সময়ের দরকার আছে, এবং তার সঙ্গে একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন, সেটা বললেন যে এই অপরাধের ব্যাপারে এই মৃতার যে পরিবার, তার বাবার কথা বলেছেন, তিনি যে প্রথম থেকেই যেটা তারা বলছিলেন সেটা যথেষ্ট যুক্তিযুক্ত, এবং সেটা তারা স্ট্যাটাস রিপোর্ট পড়ে তারা বুঝতে পেরেছেন সিবিআই তদন্তটা সম্ভবত সেই দিকেই যাচ্ছে, এবং সেটা তারা যেমন তারা ডিস্টার্বিং কথাটা বলেছেন তেমন বলেছেন তার বাবার অভিযোগটা প্রথম থেকে তিনি বাবা যেটা বলছিলেন সেটা একটা কিন্তু যথেষ্ট। এটার আপনি কি ব্যাখ্যা দেবেন, এটার বিশ্লেষণটা? দেখুন, আমাদের পুলিশের যখন ইনকোয়ারি হয়, যারা এফেক্টেড পার্সন, যার ধরুন স্বামী মারা যাচ্ছে, যার স্ত্রী মারা যাচ্ছে, কিংবা যার মেয়ে মারা যাচ্ছে, তাদের আত্মীয়দের যে প্রথম স্টেটমেন্টটা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো সিবিআই একদম সঠিক কাজ করেছে। ওর বাবা যাদের যাদের মনে করছেন তাদের এই সঙ্গে যুক্ত আছে কিনা সিবিআই কিন্তু দেখতেই হবে। এটা তো একদম ক্রিমিনাল কেসগুলোর তদন্তের পদ্ধতি একেবারে গোড়ার কথা, যে যারা যে অভিযোগ করছেন, যে এফেক্টেড পার্সন, যে খুন হয়েছেন কিংবা রেপড হয়েছেন, তাদের বাড়ির লোক কাকে সন্দেহ করছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। এবং তার উপর দাঁড়িয়ে যারাই তদন্তকারী সংস্থা হোক, সে রাজ্য পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক কিংবা সিবিআই, তারা গুরুত্ব দেবে।
এবং সঠিকভাবে সিবিআই সেটাতে গুরুত্ব দিয়েছেন এবং সেখানে সমস্ত নাম রয়েছে, সিবিআই তাদের করছে। তবে আমি বলবো সিবিআই ব্যস্ত, তারা প্রশিক্ষণপ্রাপ্ত সমস্ত আধিকারিক, তাদের নিশ্চয়ই অনেক গুণাবলী আছে তদন্ত সঙ্গে। তা সত্ত্বেও আমি বলবো এই তদন্ত যত দ্রুত শেষ করা যায়, যত দ্রুত শেষ করা যায় এবং এদের আইডেন্টিফাই করে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে, তত কিন্তু আমার সমস্যার তাড়াতাড়ি দ্রুত সমাধানে যাব। মানুষ এবং সেটাই চাইছেন। আর একটা বিষয়বস্তু, অনেকে মনে করছেন বোধহয় সুপ্রিম কোর্ট এদের বিচার করে ফাঁসি দিয়ে দেবে, তো তা তো নয় ব্যাপারটা। ঠিক, সে তো ট্রায়াল কোর্টের কাজ। লোয়ার কোর্টে তো ট্রায়াল হবে। হ্যাঁ, ট্রায়াল কোর্টের কাজ এদের। কেবলমাত্র সুপ্রিম কোর্ট কেবলমাত্র বিষয়বস্তুটাকে মনিটর করছে, সিবিআই কি দিচ্ছে না দিচ্ছে সেটাকে করছে। সিবিআই যদি কত জায়গায় আটকে যায়, অনেক সময় নন কোঅপারেশন রাজ্য সরকার করছে, বলছে অস্বচ্ছতা, সেগুলোকে কভার আপ করছেন সুপ্রিম কোর্ট। কিন্তু আলটিমেট ট্রায়ালটা তো সেশন কোর্টে হবে। সুতরাং সেশন কোর্টের ট্রায়াল এখন আরম্ভই হয়নি সেইভাবে। এবং যার জন্য আজকে দেখবেন উনি জিজ্ঞেস করলেন চার্জশিট দেওয়ার টাইম কতদিন, বললেন 90 ডেজের মধ্যে চার্জশিট দিতে হবে। দ্যাট ইজ ভেরি ভাইটাল। অর্থাৎ সুপ্রিম কোর্টও ভালো করে জানেন যে এই ট্রায়ালটা হবে এবং জানতেই হবে সুপ্রিম কোর্টের এই ট্রায়ালটা লোয়ার কোর্টে হবে, সেশন কোর্টে হবে, হয়ে তাদের ব্যবস্থা নেবার ফাঁসি হবে। সুতরাং সেইভাবে তথ্য প্রমাণ সাজাতে হবে, সেইভাবে যারা দোষী মনে করছে সিবিআই তাদের কাস্টাডিতে নিতে হবে, সেইভাবে তথ্য প্রমাণ সাজাতে হবে, সাজিয়ে নিয়ে বিষয়বস্তুটাকে আপনার কাছে ফেলতে হবে, তা নাহলে তো ট্রায়ালটা সঠিকভাবে হবে না। ঠিকই। আজকে আরেকটা বিষয় আমার মনে হয়েছে যেটা যেটা এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্ট নির্দেশে যে সিবিআই যে তদন্ত করছে, সেই সিবিআইয়ের সূত্রেই আজকে যে প্রকাশ্যে এসছে, সংবাদপত্রে ছাপাও হয়েছে, যে এইখানে যে দুর্নীতি চক্র চলছিল তারা 15 লক্ষ টাকা নিয়ে পাশ করানোর সামনে একটি তথ্য এসছে সিবিআই, যে এই মৃতার কাছ থেকে তাকে পাশ করানোর জন্য 15 লক্ষ টাকা দাবি করা হয়েছিল কোনো একটি চক্র থেকে। এবং সেই চক্রটা, হ্যাঁ আপনি বলুন। দেখুন হচ্ছে যে এই যে চক্রটা, এই যে চক্রটা রয়েছে, যে বিভিন্ন জায়গাতে একটা মোটা টাকা তো বিভিন্ন রকম মানে কেন্দ্রীয় সরকারের টাকা আসে, আমি জানি বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল ফান্ড আসে হেলথ ডিপার্টমেন্টে, কিন্তু বিভিন্ন বড় বড় প্রজেক্টে ইন্টারন্যাশনাল ফান্ড আসে এবং সেই ফান্ডগুলো তাদের মেশিন কেনার জন্যে, তাদের ট্রেনিং দেওয়ার জন্যে ফান্ড ইউটিলাইজড হয়। তারপরে হচ্ছে কলকাতা চন্দন হসপিটালে যে সমস্ত জিনিসপত্র কেনা হয়, ব্যাপক জিনিস কেনা হয়, ধরুন চাদর কেনা হচ্ছে, বালিশ কেনা হচ্ছে, কট কেনা হচ্ছে, মেডিসিন কেনা হচ্ছে, অসংখ্য জিনিস পারচেজ হয় প্রতিনিয়ত। তারপরে যে ওয়েস্ট বায়োমেডিক্যাল ওয়েস্ট, সেটাকে কিভাবে কি ডিসপোজ অফ করা হচ্ছে। তবে এই বায়োমেডিক্যাল ওয়েস্টের এই যে প্রসঙ্গটা উঠেছে, দুর্নীতির প্রসঙ্গ উঠেছে, ভয়ঙ্কর বিষয়। কারণ আমাদের বাড়িতে যে ইনজেকশন আমরা সিরিঞ্জ ব্যবহার করেছি সেটা ওখানে কোনো সংক্রমণ রোগের কাছ থেকে এটা তো হচ্ছে সমস্ত লোকের কনসার্ন, ধনী গরিব সবার, ধনী গরিব মধ্যে তফাৎ কিছু নেই, প্রত্যেকের কনসার্ন। সুতরাং স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নয়, যখন কোনো একটা ফলের যখন একদিক পচতে আরম্ভ করে, সে কিন্তু আস্তে আস্তে সমস্ত ফলটাকে নিয়ে নেয়। অর্থাৎ আপনি যখন শিক্ষার দুর্নীতি দেখছেন তখন ভাবার কোনো কারণে বাকি দপ্তরগুলো খুব ভালো থাকছে, যখন আপনি রেশনের দুর্নীতি দেখছেন তখন ভাবার কোনো কারণে অন্য কোনো দপ্তরে নয়। আজকে আপনি দেখুন যে সব থেকে যে বড় বড় যে দপ্তরগুলো, যেগুলো রেশনের দপ্তর মানুষের অত্যন্ত এসেন্সিয়াল, শিক্ষা মানুষের এসেন্সিয়াল, স্বাস্থ্য মানুষের এসেন্সিয়াল, যেগুলো মানুষের মৌলিক অধিকারের জায়গা, সব থেকে আপনি দেখুন সুব্রতবাবু, মানুষের মৌলিক অধিকার এবং মৌলিক রাষ্ট্র থেকে সার্ভিস পাওয়ার যে জায়গাগুলো কারাপ্ট হয়ে গেছে, তার ফলেই আজকে চরম সর্বনাশ হয়েছে। এবং এইখান থেকেই আজকে আমরা আরেকটা জিনিসও দেখলাম, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং, তিনি একটা কথা বারবার বললেন যে আমরা জানি না এটা সত্যি কি মিথ্যে, কিন্তু জুনিয়র ডাক্তাররা মনে করছেন যে এই অপরাধ যারা করেছেন তারা এখনো ওই আরজিকর হাসপাতালে এবং অন্যত্র তারা রয়েছেন। তারা কি করে কাজে ফিরবেন এই জুনিয়র ডাক্তাররা? তারা তো রয়েছেন, তারা তো ঘুরে বেড়াচ্ছেন।
তা তিনি বলেছেন একদম এটা তো প্রোটেক্ট আস, তিনি এবং সুপ্রিম কোর্টে বলেছেন জুনিয়র প্রোটেক্ট আস। ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যা বলেছেন, তাদের মুখপাত্র সুপ্রিম কোর্টে একেবারে সঠিকভাবে বলেছেন। আপনি ভেবে দেখুন যে এখনো পর্যন্ত আমি জানি না সন্দীপ বাবুকে অ্যারেস্ট করার পর তার সাসপেনশন অর্ডার বেরিয়েছে কিনা, এবং এর সঙ্গে যারা আরো যুক্ত ছড়িয়ে রয়েছে, যাদের যাদের পুলিশ ডেকে ইনভেস্টিগেশন করেছে, বিভিন্ন দুর্নীতির ব্যাপারে যারা তাদের নাম উঠে আসছে, স্বাস্থ্য দপ্তর কিছুই করেনি, এবং সত্যিই তো তারা ঘুরে বেড়াচ্ছে। আর এই ধরুন, এই যে একজন সিপি বদলি হলো, সিপি বদলি হচ্ছে কেন? কারণ সে দায়িত্বে তার পাননি, তার দায়িত্বটা পালন করতে পারেনি বলে। স্যার এই দায়িত্ব, এটা বলতে হবে কেন জুনিয়র ডাক্তারদের? এটা তো প্রমাণ হয়ে গেছে যে পুলিশ দায়িত্বে করতে পারেনি, ঠিকভাবে দায়িত্ব সামলাতে পারেনি। আমাদের যারা স্বাস্থ্য দপ্তরে তারা দায়িত্ব সামলাতে পারেনি, তা তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হয়নি, এবং তাদেরই সব লোকজন ঘুরে বেড়াচ্ছে। যার জন্যে জুনিয়র ডাক্তারদের মাননীয় আইনজীবীকে বারবার বলতে হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যেন কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়। হ্যাঁ, এটা রেকর্ড করিয়েছেন, হ্যাঁ, রেকর্ড করে, এবং এটা এই পরিমাণ। এবং দেখুন, গতদিন যেটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছিল, সুপ্রিম কোর্ট কি বলেছিল? জুনিয়র ডাক্তারদের জয়েন করতে বলেছে, কিন্তু এটা প্রিকন্ডিশনটা কি? তাদের সিকিউরিটি এনশিওর করতে হবে, কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। সেটা কিছুই করা হয়নি, দেখা যাচ্ছে সেটা প্রায় কিছু হয়নি। কপিল সিবাল কি বললেন? হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অর্ডারটা তারা এসপি ডিএম সর্বত্র কমিউনিকেট করেছেন। ওরা বলছেন আমাদের এটা কেনা হবে, সেটা কেনা হবে, বাজেট অ্যালোকেশন হয়েছে। তো হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্য গ্রাউন্ড রিয়ালিটি? গ্রাউন্ড রিয়ালিটিতে কতটুকু হয়েছে সেটা তো যারা ওখানে কাজ করছেন তারা বুঝতে পারছেন। যে হসপিটালের মধ্যে তোমার অদ্ভুত ব্যাপার, তারা বলছেন যে মহিলা ডাক্তারদের রাত্রে ডিউটি দেওয়া যাবে না, এটা সুপ্রিম কোর্ট বাতিল করেছেন। অত্যন্ত উষ্মা প্রকাশ করেছেন, অত্যন্ত উষ্মা প্রকাশ করছেন। মহিলা ডাক্তারদের একমাত্র সিকিউরিটি যারা নার্স, তারাও তো মহিলা, যারা ডিউটি করছেন, তা তাদের ব্যাপারটা ভাবা হবে। রাত্রে ডিউটি করতে পারবে না এমন একটা রাষ্ট্র যে মহিলারা কাজে যেতে পারবেন না, মহিলারা রাত্রিরে ডিউটি করতে পারবেন না, এটা তো চলতে পারে না। উনি যেটা বলেছেন চিফ জাস্টিস, সেটা খুব ইন্টারেস্টিং। উনি বলেছেন যে কোনো কনসেশন চান না মহিলারা। বলা হলো দুর্ভাগ্যজনক যে মহিলাদের রাত্রে কম কাজ দিতে হবে। সুপ্রিম কোর্ট আজকে ট্রিমেন্ডাসলি সেটাকে ক্রিটিসাইজ করেছেন, এবং রাজ্য সরকার বলেছেন ওই দুটো লাইনকে তারা ডিলিট করবেন। মহিলারা কনসেশন চান না, মহিলাদের সিকিউরিটির ব্যবস্থা করুন, প্রোটেকশনের ব্যবস্থা, সিকিউরিটির বন্ধ, এবং এটা রাষ্ট্রের দায়িত্ব, ইট ইজ দ্য এটা রাষ্ট্রের একটা মৌলিক দায়িত্ব। আমাদের যেমন মৌলিক অধিকার, রাষ্ট্রের কতগুলো মৌলিক দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে যে আমাকে কর্মস্থলে সিকিউরিটি, আমার জীবন রক্ষা, খালি কর্মস্থলে না, আমি কর্মস্থল থেকে রাত্রিবেলায় বাড়ি ফিরছি, আমি রাত্রিবেলা অ্যাটাক হয়ে যাবো, এটা চলতে পারে না তো। এবং এটা হলে রাত্রিরে মহিলাদের কাজ করার অসুবিধে হলে এরপরে তো মহিলাদের কেউ চাকরি দেবে না, মহিলাদের কর্মসংস্থান কমে যাবে, কি হবে বলুন? এবং আপনাদের এই সমস্ত যে হসপিটালের মধ্যে টোটালটাই তো মহিলা নার্সদের উপর নির্ভরশীল। আমাদের এখানে এখনো পর্যন্ত সরকারি হসপিটালে ছেলে নার্স এখন ইন্ট্রোডিউসড হয়নি, পুরোটাই মহিলা নার্স। তাহলে কোনো রাত্রির বেলায় মহিলা কোনো প্রসূতি যদি প্রসব বেদনা ওঠে, প্রাইভেট হসপিটালে ছেলে নার্স রাখা হয়েছে, এটা সাউথে অনেকদিন চালু হয়েছে, আমাদের এখানে প্রাইভেট হয়েছে, কিন্তু সরকারিতে সব মহিলা নার্স, তাদের সিকিউরিটি তারা থাকবে না। এই বিষয়গুলো ভাবার আছে। সুপ্রিম কোর্ট যে অবজারভেশন করেছেন খুব সঠিক, কিন্তু আমার সব থেকে মনে হচ্ছে, সুব্রতবাবু জানেন, স্বাধীনতার পরেও, এত বছর স্বাধীনতার পরেও আজকে মেয়েদের সিকিউরিটি নিয়ে আমাদের ভাবতে হচ্ছে, হসপিটালে ডাক্তারদের সিকিউরিটি নিয়ে ভাবতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটি রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র, সে অপরাধকে ঢাকার চেষ্টা করছে। এইগুলো আমাদের, যেটা অত্যন্ত বেদনাদায়ক যে এটা করতে হচ্ছে, এইগুলো আমাদের দেখতে হচ্ছে। সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে যে আমি কি আর একটা রেপের জন্য অপেক্ষা করব? আমাকে হাইকোর্টকে বলতে হচ্ছে যে আর একটা ঘটনার জন্য আমাকে বলছে কয়েক ঘন্টার মধ্যে তুমি হ্যান্ড ওভার করো। এই কথা সুপ্রিম কোর্ট হাইকোর্টকে বলতে হবে কেন? রাষ্ট্রের এত বড় একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামো, তারা কোনো দায়িত্ব পালন করবে না? সেই দায়িত্বটা পালন করার তো দায়বদ্ধতা রয়েছে। সেটা প্রত্যেকটা ব্যাপারেই আমরা দেখছি, আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। সে রেশন হোক,
আমাদের শিক্ষা হোক, আমাদের অর্থনৈতিক দুর্নীতি হোক, স্বাস্থ্য হোক, সব ক্ষেত্রেই আজকে কিন্তু সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টকে ইন্টারভেন করতে হচ্ছে। সুতরাং এটা আমাদের পক্ষে লজ্জাজনক। আপনি আজকে যে অনেক বাংলাদেশের একজন, আপনি ঠিকই যে বলেছেন বাংলাদেশের এতগুলো নোবেল লরিয়েট, সেটা আমি আগের দিনও বলেছি, বলেছেন, হ্যাঁ। সেই আজকে বাংলাদেশের কি অবস্থা। সুতরাং আজকে যে হিয়ারিং হয়েছে তাতে ইতিবাচক জিনিস থাকলেও, কিন্তু ইতিবাচক একটা দিক হয়তো আছে, কিন্তু রাজ্য সরকারের ভূমিকা কিন্তু এখনো কিন্তু অস্বচ্ছতার আবর্তে জড়িত রয়েছে, অস্বচ্ছ রয়েছে। রাজ্য সরকারকে এখনো নিজেদের শুধরে মানুষের জন্যে তাদের কাজ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে আপনার কাছে আমার শেষ আবেদন, আপনার মাধ্যমে রাজ্য সরকারের কাছে এটা আবেদন। ধন্যবাদ আপনাকে বিশ্বজিৎ দা, এরকম আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় আপনি আমাদের জন্য দিলেন। দর্শকদের পক্ষ থেকেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আপনারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদের কাছে সবার কাছে আমার আবেদন যে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং খুব খোলা মনে লিখবেন। আমরা সমস্ত কমেন্ট রেখে দিই, পক্ষে বিপক্ষে সমস্ত কমেন্ট কিন্তু আমরা কমেন্ট বক্সে রাখি। একমাত্র শুধু অশালীন বা কোনো বেআইনি কমেন্ট যদি থাকে তাহলে সেটাকে আমরা তুলে দিই, রিমুভ করি। এছাড়া আমরা কোনো রকম কমেন্টে হাত দিই না। আপনারা সবাই কমেন্ট রাখার চেষ্টা করবেন এবং যদি আপনাদের ভিডিওটা, এই আমাদের আলোচনা, এই আড্ডাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের উৎসাহ দেওয়ার জন্য এবং এরকম অনুষ্ঠান আরও করার জন্যে আমাদের প্রেরণা দেওয়ার জন্য আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। সবাইকে অনেক অনেক নমস্কার।